রায়ান রাগে উপরে চলে গেল। আমি কি করব বুঝতে পারছি না, মাথা যেন আমার শূন্য হয়ে গেছে। এই মাথা একটুও কাজ করছে না। কিন্তু রায়ান যা বলছে তা ঠিক, কিন্তু সোহান ভাইও ওনার জায়গাতে ঠিক। এসবে মা আবার কষ্ট পাবে। তার ভালোবাসার মানুষকে অন্যের কাছে দেখা, এর চেয়ে কষ্টের আর কিচ্ছু নেই। কিন্তু রায়ান তো এইটা চায় সবাই জানুক ওর ফুপি বেঁচে আছে। ওইসব মানুষের চোখে হাড় দেখতে চায়। মা যাতে লুকিয়ে না, সবার সামনে মাথা তুলে দাঁড়িয়ে বাঁচতে পারে, এইটাই চায়। আমি আর কিছু না ভেবে রায়ানের কাছে যেতে চাইলাম, কিন্তু মা আমাকে আটকে। আমি যাই, গিয়ে দেখি রায়ান আকাশের দিকে তাকিয়ে আছে। রায়ান শোনা, তোর অভ্যাস এখনো যায়নি। আগে যখন রাগ হতো তুই এইভাবেই ছাদে বসে থাকতি। চলো না আমার সাথে। লক্ষ্মীটি রাগ করে না। আমি তোকে কথা দিচ্ছি, যদি কখনো এমন দিন আসে যে সবার সামনে আমার আসার প্রয়োজন, তাহলে আমি নিজে সবার সামনে যাব। প্রমিস করছো ফুপি? আমার লক্ষ্মী সোনাকে নিয়ে প্রমিস করছি। বাহ, মা তো নিজের ছেলেকেই ভুলে গেছে। আরে তোকে ভুলবো? ওই বাড়ি কাটানো দিনগুলোতে তোরাই তো ছিলি আমার সুখের আর আশার আলো। তোদের ছাড়া ওই বাড়িতে কি আর ছিল আমার? রায়ান আর সুহান দুজনই আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। মা, তুমি কি আমাকে একটু মিস করোনি? তোকে ভুলতে পারলে তো মিস করব। অনেক ভেবেছিলাম তোকে আমার কাছে নিয়ে আসবো, কিন্তু জোহানের সাথে লড়াই করার সাহস থাকলেও ক্ষমতা ছিল না আমার। আর অপরদিকে চৌধুরী পরিবার আমাকে ত্যায্য মেয়ে করে দিয়েছিল। তারাও আমাকে সাহায্য করতো না। আমি এত অসহায় ছিলাম, কিছু করার ক্ষমতা আমার ছিল না। তখন যদি ওরা খুশিকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেত, তাহলে আমার সত্যি সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। তাই আমি তোকে ছেড়ে খুশিকে নিয়েছি। তুই রাগ করেছিস বাবা? না মা, তুমি তোমার জায়গাতে ঠিক, তোমার উপর আমার কোনো রাগ নেই। আচ্ছা, তোরা এখানে কেন আসলি? আর বলল না। পরেই ওরা খুশির সাথে সুহানির মিল থাকার কথা। খুশি দেখতে একদম সুহানির মতো, আর সুহানি বলেছিল ওর মেয়ের নাম খুশি রাখবে। আর এখানে খুশির নাম, এসব ব্যাপার কাকতালিও নাকি তা জানার খুব ইচ্ছে করে রায়ানের। ওই দিন রায়ানই সব সুহানকে বলে। আর অবাক করা ব্যাপার, সুহানও এই ব্যাপারে ভাবছিল। ওরা শুধু চেয়েছিল যে ওরা দেখবে খুশির মাকে, যার সাথে ও ফুপ্পির এত মিল। কিন্তু খুশিকে সরাসরি কথা কি করে বলবে তা ওদের জানা ছিল না। না ওরা খুশিকে বলতে পারছিল এসব কথা, না কিছু করতে পারছিল। এছাড়াও খুশিকে যদি বলা হতো ওর মায়ের সাথে দেখা করার কথা, ও কখনো রাজি হতো না। আর এদিকে সময় কম হয়ে যাচ্ছে, তাই এসব ছাড়া ওদের মাথায় আর কিছুই আসেনি। তাই সুহান কিডন্যাপের প্ল্যান করে। সাহিল কি করে কিডন্যাপ করবে তা প্ল্যান করে, আর রায়ান ডাইরেক্ট বলে যে কিডন্যাপ করে ওদের চট্টগ্রামে নিয়ে আসার কথা। এখানে এসে এবার যেভাবেই হোক খুশিকে রাজি করানো যাবে, তাই যেভাবে সেই কাজ ওদের। তোদের মাথায় তো বদ বুদ্ধি কিলবিল করছে। আমার না মা, তোমার মায়ের জামাইয়ের। আমার মেয়ের জামাইকে? কি? রায়ান আর খুশি? কবে থেকে? কি করে? আর ওই মেয়ে আমাকে বললো না? আজও রক্ষা নেই। আরে আরে ফুপি, ওর চিন্তা ছিল তুমি আমাকে মেনে নিবে না, তাই বলেনি। অবশ্য এতে ওর কোনো দোষ নাই। আমি ভালোবাসাতে চোট খাওয়ার পর ওর মনের ভিতরে ভালো না বাসার বীজ বপন করে দেই। আমি চেয়েছিলাম আমার জীবনের মতো যাতে আমার মেয়ের জীবন না হয়, কিন্তু এটা ভুলে গেছি যে সবার ভাগ্য আমার মতো নাও হতে পারে। অবশ্য আমি অনেক খুশি, আজ ছেলে, ছেলের বউ, মেয়ের জামাই সব পেয়ে গেলাম। চল চল, এবার আমার বৌমার সাথে কথা বলে আসি। বলেই সুহানি নিচে চলে গেল। তোমার মুখের হাসি যে পরিবার কেড়ে নিয়েছিল, সেই চৌধুরী পরিবারকে তাদের ভুলের মাসুল দিতে হবে। তুমি ভাগ্যের উপর ছেড়ে দিলাম, ভাগ্য ওদের শাস্তি আমার উপর ছেড়ে দিয়েছে। এই যে দ্য গ্রেট রায়ান চৌধুরী, তোমাকে মারার চেষ্টা যেই জোহান খান করেছে, আমি তোকে ছাড়বো না মা। আমি জোহান খান আর ঈশানীকে শাস্তি দিবই। আর তোমার উপর কোনো কষ্ট আসতে আমি এখন তোমার আর বোনের কোনো ক্ষতি হতে দিব না। কি ভাবছিস শালা? ভুলে যাস না, আমিও কিন্তু তোর শালা। ইস, কি ভেবেছিস আমার বোনকে তোর মতো মানুষের সাথে বিয়ে দিব? আমি আমার বোনকে রাজকুমারের সাথে বিয়ে দিব। তোর বোনকে কোন রাজকুমারের সাথে বিয়ে দিস তা আমি দেখব। তুই তো আমার বোনকে কিডন্যাপ করে বিয়ে করেছিস, আর আমি তোর বোনকে কিডন্যাপ করে বিয়ে করে বাসর সেরে 2-3 বছর পর একটা ভাগ্নি দিব, চলবে? এসব বাদ দে, যেসব প্ল্যান করা দরকার তার কি। এবার আমরা দেখাবো কত ধানে কত চাল। রায়ান আর সুহান নিচে নেমে আসলো।
আমি আর পলি আম্মিকে রাতের খাবার তৈরির জন্য সাহায্য করছি। আমি আর মিহি কথা বলছে। আমি জানতাম না যে ছেলেকে বকা দিয়েছি আমার ছেলে সে। ভাইয়া কেমন আছে? ভালো আছো ফুপি? তোমাকে আমরা অনেক মিস করি। তুই নাকি আমার পরিবার? আমি ভাইয়া, বড় আম্মু। সুহানি দাঁড়ছিল হাসি দিয়ে। আমি জানি আমার ভাইদের কাছে আমি কিছুই না। কিন্তু আমাদের কাছে তো তুমি সব ফুপি। আমি জানি, কিন্তু তোর মা কেমন আছে? মা আমার জন্মের পরেই মারা গেছে। ছোটভাবে মারা গেছে? ছোট থেকেই রায়ান, বড় আম্মু আর সুহান আমাকে বড় করেছে। থাক, আর কষ্ট করে বলতে হবে না। আজ থেকে আমিই তোর মা। সুহান কিছু বললেই আমাকে এসে বলবি, আমি ইচ্ছে মতো ওকে বকে দিব। মা বলে মিহি সুহানিকে জড়িয়ে ধরল। আমি আজ খুব খুশি। আজ আমি সব হারিয়ে যাওয়া জিনিস পেয়ে গেছি। আমাকে ক্ষমা করিস। যখন তোর আমার সাহায্যের প্রয়োজন ছিল তখন আমি তোর সাথে ছিলাম না। আমি তোদের সবার কাছেই অপরাধী। এই মাকে মাফ করে দিস। কে বলেছে? তুমি ছিলে না? তোমার দুটো কার্বন কপি ছিল আমার সাথে, রায়ান ভাই আর সুহান। ওরা আমার একদম মায়ের মতো খেয়াল করেছে। আমার জন্য তো বাবার সময়ই ছিল না। সব সময়ই সে তার রাজনীতি নিয়ে পড়ে থাকতো। আর বড় আপু আর দাদু তো তাদের ব্যবসা নিয়ে। সব কাজ বড় আম্মুর একা করতে হতো। মাঝে মাঝে বড় আম্মু আমাদের খেয়াল তো দূরে থাক, নিজের খেয়ালও রাখতে পারতো না। তাই আমরা তিনজনই একে অপরের খেয়াল রাখতাম। আমি মিহিকে জড়িয়ে ধরি। এই কয়েক বছর শুধু আমি না, এই বাচ্চাগুলো অনেক কষ্ট করেছে। আমাকে ওরা ত্যাগ করেছে, কিন্তু এদের তো কাছ থেকেও পাশে ছিল না। ওই অমানুষগুলো বাচ্চাগুলোকে কি শাস্তি দিয়েছে ওইগুলো। আমাকে ক্ষমা করে দে লক্ষ্মী সোনারা। আমি এত দুর্বল ছিলাম যে তোদের কারোর পাশেই দরকারের সময় থাকতে পারিনি। কিন্তু সময় সব সময় এক থাকে না। সময়ের গতি যখন বদলায় তখন সবকিছু পাল্টে যায়। সবাই সবার কুকীর্তির শাস্তি পাবে। আমি না পারি, আমার সন্তানরা পারবে। আর এর কারণ তোমরা ওদের কষ্ট দিয়ে ওদের মন পাথর করে দিয়েছো আমার মতো। পাপ তার বাপকেও ছাড়ে না, আর তোকেও ছাড়বে না ঈশা। তোর কারণে সবার কষ্ট। তোর জীবনকে এইবার তছনছ করে দিবে আমার সন্তানরা। শুধু দোয়া করিস তোদের সামনে আমি যাতে না আসি। আসলে তোকে আর জোহানকে আমার প্রতিশোধের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না। সুহানি মিহির মাথা কোলে নিয়ে এই কথাগুলো ভাবছিল তখন বাড়ির ভেতরে। এই তোমরা রুমে আসো, তোমাদের সাথে কথা আছে। আরে ওরা সোহার পরিচিত, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি চুপ করো, আমাকে আগে এদের পরখ করতে দাও। আমি বিনা বিচারে আমার দুই মেয়েকে এদের হাতে তুলে দেব না। আগে আমি শিওর হয়ে নেই। বিচার মানে কি? ওরা কি কোনো পাপ কাজ করছে নাকি কোনো অপরাধ? আরও কিছু বলতে যাবে তখন সাহিল থামিয়ে দিয়ে, মা বাবাকে যাচাই বাছাই করতে দেন। একজন বাবার এটা অধিকার। উনি ওনার জায়গাতে ঠিক। উনি এমনি এমনি নিজের কলিজার টুকরাগুলোকে কারো হাতে তুলে দেবেন না। ঠিক বলেছে সাহিল। আমরা জানি আমরা তার মেয়েদের জন্য কতটুকু যোগ্য। এখন আমাদের দায়িত্ব আমরা কতটুকু মিস্টার পাভেলকে বোঝাতে পারি। চলুন মিস্টার পাভেল। মামাই ওদের একটা রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমরা বাইরে দাঁড়িয়ে ওনাদের কথা শোনার বৃথা চেষ্টা করলাম। শুনতে পারবি না, তোর মামাই খুব চালাক। আমি এখন মামাই কি করবে? সত্যি মা, বাবাই কিছু করবে না তো? তোরা তোদের মামাই আর বাবাইকে চিনিস না। ওনার কাছে তোরা দুটাই তো সব। তোদের দুটো কোনো কষ্ট হবে এমন কাজ উনি কখনোই করবে না। আর চিন্তা করিস না, রায়ান আর সাহিল সামলে নিবে। ও নিয়ে আমার চিন্তা নেই। ওরা তো আর তোর সুহান মতো না যে বন্দুক দেখিয়ে বিয়ে করবে। আমাকে কেন এইভাবে টানছিস? তুই আমাকে এইভাবে কথা শোনাস? তোর হবু বর আমার থেকে বেশি ডেঞ্জারাস। কি জানিস ওর ব্যাপারে? মানে কি বলতে চাস? আরে কি হচ্ছে, তোরা তর্ক করছিস কেন? মা, তোমাকে আমি ওর নামে বিচার দিব। আমি তোর আগে বিচার করি। তুই আমার মাকে কি করে জ্বালিয়েছিস? মানে কে তোমার মা? আমার কথা বলছে আম্মু। পাশ থেকে মিহি বলে উঠল, তো এই গ্রুপে টিম করা হচ্ছে? মা বলেছে আমাকে কিছু বলে দেখো, মা তোমার কি হাল করে। বাহ, নারী শক্তি জিন্দাবাদ। পরেই দরজা খুলে মামাই রায়ান আর সাহিল ভাইয়ের কাঁধে হাত রেখে আসছেন। তা দেখে আমাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো। ঠিক বলেছো রায়ান। জি মিস্টার পাভেল। আরে মিস্টার পাভেল কেন বলছো? আমাকে মামাই বলে ডাকো, ঠিক খুশির মতো। আর আমি কি বলবো? অবশ্যই বাবাই, কারণ পলিও আমাকে বাবাই বলে। আমি জানতাম আমার মেয়েরা কখনো এমন কাজ করতে পারবে না। এই জন্যই তো এই রাজকুমারে নিয়ে আসলো। কি হলো, খুশির বাজনা বাজাও? আমার দুই মেয়ের জামাই এসেছে।
পাবেল নাচতে নাচতে বলল, এই যে হয়েছে হয়েছে, আর এত নাটক করতে হবে না। একটু আগে তো খুব ভাব ধরে কথা বলা হচ্ছিল, এখন হাওয়া ফুস। কি জাদু করেছে ছেলেগুলো? আমার বিশ্বাস ওরা আমার মেয়েদের সুখেই রাখবে। কিছুক্ষণ আগে তোমাদের সাথে যদি আমি আমার মেয়েদের বিয়ে না দেই কি করবে? পালিয়ে নিয়ে যাব। পাবেল অবাক হয়ে, কি ভেবেছিলেন আমরা এটা বলবো? না, আমরা এই কাজ কখনো করব না। আপনার মেয়েরা আমাদের থেকে বেশি আপনাকে ভালোবাসে। যদি আপনি চান, আপনার এক ইশারাতে ওরা আমাদের মতো হাজার ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসবে আপনাদের কাছে। আপনি যেমন ওদেরকে মেয়ে হিসেবে পেয়ে গর্বিত, তেমনি আমরাও ওকে জীবনসঙ্গিনী রূপে পেয়ে গর্বিত হবই। আমরা আপনার কাছ থেকে আপনার মেয়েদেরকে না, আমাদের ভালোবাসার মানুষদের নিতে চাই, যাদের ভালোবাসার মানুষ আপনি। কথাতে অনেক পারদর্শী তোমরা। তোমাদের কি মনে হয় আমি তোমাদের এই মিষ্টি মিষ্টি কথায় পটে যাব? না মিস্টার পাভেল, আপনি আমাদের আগেই গ্রহণ করে ফেলেছেন। মানে আপনি কখনো আপনার মেয়েদের কষ্ট সহ্য করতে পারবেন না, তাই আপনি আমাদের আগেই গ্রহণ করে ফেলেছেন। কিন্তু আমাদের টেস্ট করছেন আমরা পিছু হয়ে যাই কি না। সরি মিস্টার পাভেল, আমরা পিছু হব না, কারণ ওরা আমাদের ভালোবাসা। বাহ, ঠিক বলেছ। আমি তোমাদের আগেই গ্রহণ করে ফেলেছি। এখন তোমরা আমার পরীক্ষাতে 100 থেকে 100 পেয়েছ। আমার মেয়েরা আমাকে নিরাশ করেনি। তাহলে আপনি রাজি? এখন বাইরে চলো, ওরা টেনশন করছে। বর্তমানে আমি আর বলি, আমাদের এত ভয় দেখিয়েছ যে আমাদের হার্ট মুখ পর্যন্ত চলে আসছে। আর আমি নখ কামড়াতে কামড়াতে কতবার যে হাত কামড়িয়ে ফেলেছি তার কোনো হিসাব নেই। এই দেখো, আমার মেয়েগুলো বুঝি খুব রাগ করছে। আর রাগ করে না আমার লক্ষ্মী সোনারা। এই দেখো কান ধরছি। তোরা চাইলে ঘোড়া হয়ে তোদের পিঠে ঘোরাবো, আর রাগ করিস না। মামাই, আমরা আর বাচ্চা না, আমরা তোমার পিঠে চড়ে বসলাম আর সব রাগ ভুলে গেলাম। খুশি ঠিকই বলেছে, আমরা বড় হয়ে গেছি। তাই তো, এখন তো লাগবেই। বড় হয়ে গেছিস বেশি, এখন বুঝি ওইসব দিয়ে মন ভোলাতে পারবো? আমরা হেসে, এইবার দেখো টেনশনে থাকলে কেমন লাগে বলেই আমি আর পলি মামাইকে জড়িয়ে ধরি। বারে, আমি কি বাদ থাকবো নাকি? আয় তুইও। আরে আমরা ছেলেরা কার কাছে যাব? কেন, আমি আছি না? সবাই গিয়ে সুহানিকে জড়িয়ে ধরল। আমি আর এই বাড়িতেই থাকবো না। আমি কিন্তু সবার আগে সাপোর্ট করি, আর এখন আমাকেই ভুলে গেছে। আরে শাশুড়ি মা, আপনি না থাকলে কি আর এসব সমস্যার সমাধান হতো? ঠিক, সবার আগে আম্মিকে জড়িয়ে ধরা দরকার। পরে আমরা সবাই গিয়ে আম্মুকে জড়িয়ে ধরি। হয়েছে হয়েছে, অনেক ভালোবাসা দেখানো হয়েছে। সবাই হেসে দিল। আমি সবার দিকে তাকিয়ে হাসছি। আমাদের পরিবার কত খুশি। এই খুশিতে যেন কারো নজর না লাগে। কি হলো, এত খুশির দিনেও তুমি মন মরা কেন? রায়ান, এত সুখ, এত হাসি, এত খুশি খুশি কপালে সইবে তো? অবশ্যই সইবে, আমি কথা দিচ্ছি। তোমার সুখ কাউকে কেড়ে নিতে দিব না। তোমার আর কোনো দুঃখের কারণ থাকবে না। তোমাকে আমি বিশ্বাস করি। এখন চলো, খেতে হবে। সবাই খুব মজা করে খাবার খাচ্ছে। মা সবাইকে খাইয়ে দিচ্ছে, সাথে মামাই আর আম্মিও। আমার আর সোহানের ঝগড়া তো লেগেই আছে। রায়ান আর মিহি আমাদের সামাল দেওয়ার চেষ্টা করে। এইদিকে আমাদের রোমান্টিক কাপল একে অপরের পলি এবং সাহিল খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মামাই আর আম্মির ভয়ে পারছে না। এটা সবার চোখে পড়াতে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, আর পলি লজ্জায় লাল হয়ে গেছে। এইভাবেই খুনসুটি ঝগড়ার মধ্যে দিয়ে আমরা সবাই খাবার শেষ করি। এখন ঘুমানোর পালা। আমি মিহি একসাথে, আম্মু আর রায়ান সোহান একসাথে, শাকিল ভাইয়া মামার সাথে, পলি আর আম্মি একসাথে। আমি মেহে শুয়ে আছি। আচ্ছা মিহি, জীবন এত অদ্ভুত কেন? জানি না, তুই যদি কোনোদিন জানিস তাহলে আমাকে বলে দিস। মনে হয় না, কারণ কোনোদিন পাবো। আচ্ছা মিহি, আমার বাবা কেমন মানুষ? জোহান আঙ্কেল তো ভালোই, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সুহান যখন আমার সাথে সমস্যা তৈরি করতো তখন আঙ্কেল আমার সাপোর্ট করতো। আঙ্কেলকে দেখে তো আমার খারাপ মানুষ মনে হয় না, কিন্তু উনি কেন ঈশানী ফুপ্পিকে বিয়ে করেছে কিনা জানি না। ওই মহিলা হচ্ছে একটা বদ, সব সময় নিজের রাক্ষসীপনা নিয়ে বসে থাকবে, একদম রাক্ষসী একটা। আমার আর সুহানের সম্পর্ক এই মহিলা চাননি। সুহানকে অনেকভাবে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেছে, কিন্তু সুহান তা হতে দেয়নি। অবশেষে আঙ্কেলকে অনেক বুঝিয়েছে সুহানকে আটকাতে, কিন্তু আঙ্কেল ওই বদ মহিলার কথা শোনেনি। উনি যখন এতই ভালো, তাহলে আমাদের ছেড়ে কি করে আছে? খুশি দেখ, আমি জানি না সত্যিটা কি, কিন্তু আমি এইটা বলতে পারি জোহান আঙ্কেল এমন কিছু করতেই পারে না। ভবিষ্যতে দেখা যাবে কি হয়।
সকাল থেকে সারা দিন অনেক মজা করলাম সবাই। সাহিল ভাইয়া, রায়ান আর সুহান মামাই এর মাঝে মাছ ধরতে গেছে পুকুরে, কিন্তু সব কয়টা অকর্মার ঢেকি, একটাও ঠিকমতো মাছ ধরতে পারে না। কোনো মতে মামার সাহায্য নিয়ে কয়েকটা মাছ ধরে আনলো, কিন্তু সবগুলোই কাদায় পড়ে ভূত হয়ে গেছে। ওদের অবস্থা দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। কিন্তু সব কিছুর একটা শেষ রয়েছে, তেমনি আমাদের আনন্দের শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের চলে আসতে হবে। সোহান ভাইয়া কিছুতেই মাকে ছেড়ে আসতেই চাচ্ছে না, কিন্তু আমাদের আসতেই হবে। সামনে পরীক্ষা, এই পরীক্ষা খারাপ হলে সবার কপালেই দুঃখ। তাই রায়ান আর আমি অনেক বুঝিয়ে সোহানকে আসতে রাজি করালাম। মামাই রায়ান আর সাহিল ভাইয়াকে, এই শোনো, তোমাদের মেনে নিয়েছি বলে তোমরা আমার মেয়ের সাথে যা খুশি করবে তা হবে না। বিয়ে না হওয়া পর্যন্ত তোমরা একে অপরের থেকে 10 ফুট দূরত্বে থাকবে। আমি যদি শুনি কিছু ওইসব করেছো মেয়েদের সাথে, তাহলে খবর আছে বলে দিলাম। আর আমি খুব শীঘ্রই তোমাদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলবো। শুধু তোমরা বললেই তো চলবে না, দুই পরিবারের মধ্যেও কথা বলতে হবে। তোমরা নিজেদের পরিবারকে জানিয়ে রেখো, পরীক্ষার পর তোমাদের বিয়ে দিয়ে দেবো। সাহিল আর রায়ান খুশিতে আত্মহারা হয়। জি মামাই। জি বাবাই। আমি আর পলি অবাক, কারণ আমরা এত তাড়াতাড়ি বিয়ের কথা ভাবছি না। আগে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর না হয়। রায়ান আমার হাত ধরে, বিয়ে হয়ে যাওয়া মানে স্বপ্ন ভেঙে যাওয়া না। আমি তোমার সব ক্ষেত্রেই সাহায্য করব, শুধু আমাদের সম্পর্কটাকে একটা হালাল নাম দেওয়া দরকার। আর আমি তোমাকে হারাতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার পাশে পেতে চাই, তোমার হাত ধরেই প্রতিটা পদে পা রাখতে চাই। আমি সত্যি অনেক সৌভাগ্যবান। রায়ান আমাকে প্রতিটা পদে সাহায্য করবে, তা আমি জানি। ওকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা ডিসিশন, আর এই ডিসিশনে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি জানি আমার জীবনে এই মানুষকে আমি কোনোদিন ঘৃণা করতে পারবো না। কি কিছুক্ষণ পর পর ভাবনার জগতে চলে যাও? কোথাও না, চলো। আমি মুচকি হেসে রায়ানের হাত ধরে, পলি, চিন্তা বা কাবাকাবি করার কোনো দরকার নেই। জীবনে কখনো আমি তোমাকে একা ছাড়বো না, তুমি নিশ্চিন্তে থাকো। বিয়ের আগে আমি আমার পলি রানীকে যেভাবে ভালোবাসি, বিয়ের পরেও সেভাবেই বাসবো। সারা জীবন ধরে তোমাকেই ভালোবাসবো। সত্যি? একমাত্র আমাকেই ভালোবাসবে? সত্যি। সাহিল পলির হাত ধরে, এই তুই আমার মেয়েকে কিছু বলবি না। মা, ও তোমার বৌমা, আমি তোমার ছেলে, আমার সাপোর্ট করো। মোটেও না, উনি আমার মা। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো? এই বেশি কথা বলবি না বলে সুহান মিহির দিকে তেড়ে আসতে, মা বলে মিহি সুহানির পেছনে গিয়ে লুকালো। বললে কি বলবি বল। সুহানি সুহানের সামনে এসে ওর কান ধরে। আমি কিছু করব না, বিশ্বাস করো, তোমার কথাই শেষ কথা। এই না হলো আমার ছেলে। অবশেষে আমাদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সুহান আর রায়ানের চোখের কোণে বিন্দু পানি জমে আছে। মিহি সুহানের মাথা নিয়ে ওর কোলে শুয়ে দিল আর কপালে একটা চুমু দিয়ে দিল। আমরা ঠিক একদিন মাকে আমাদের সাথে নিয়ে যাব, আজ না হোক কাল মা রাজি হবে আমাদের সাথে আসতে, তুমি একদম চিন্তা করো না। সুহান কিছু না বলে মিহির কোলে পেটের দিকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরল। আমি ওদের দিকে তাকিয়ে আছি। রায়ান আমার মাথাটা নিয়ে নিজের কাঁধে রাখলো। আমি জানি না এই লোকটা কী করে আমার মনের কথা বুঝতে পারে। এখন আমার কারো কাঁধের প্রয়োজন ছিল, একটা বিশ্বস্ত কাঁধ এখন আমার খুব প্রয়োজন, যার উপর মাথা রেখে আমি এই পুরো রাস্তা কাটিয়ে দিতে পারি। সাহিল ভাইয়া গাড়ি চালাচ্ছে, পলি তার পাশেই বসে আছে। সাহিল ভাইয়া মাঝে মাঝে ওর হাত ধরে, পলিও মুচকি হাসি দেয়। আমাদের 6 জনের জীবন হঠাৎ যেন কোনো মোড় এসে থামলো। আমার জানা নেই আমরা যে এতদিন নিজেদের সাথে অপরিচিত ছিলাম, আজ সবাই ক্লোজ টু ইচ আদার। জীবনের মোড় যে কীভাবে ঘুরে তা আমাদের না ঘটলে জানতামই না, কিন্তু এখন ভাগ্য তো আমাদের একে অপরের সাথে পরিচিত করিয়ে দিয়েছে। এখন কোথায় নিয়ে যাবে, সেখানে কি সুখ থাকবে? আমার জীবনে যতটুকু সুখ আছে এটা কি থাকবে না? এইটাও চলে যাবে? মনের মধ্যে হাজারো প্রশ্ন, কিন্তু এদের একটারও উত্তর জানা নেই। শুধু উত্তর জানা সময় আর ভাগ্য এখন কি মোড় ঘোরাবে আমাদের জীবনে, এইটাই শুধু দেখার পালা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল টেরই পায়নি। ওর ঘুম ভাঙি রায়ানের ডাক শুনে। খুশি, উঠো, কলেজে চলে এসেছে, এখন ক্লাসে যেতে হবে। আচ্ছা। পরেই আমরা গাড়ি থেকে নেমে হোস্টেলে গেলাম। সেখান থেকে ফ্রেশ হয়ে খাবারের রুমে খাবার খেয়ে ক্লাস করতে গেলাম। সারা রাত সাহিল ভাইয়া, রায়ান আর সুহান পালা বদল করে ড্রাইভ করেছে, তাই ওরা 3 জনই ক্লান্ত।
তাই ওরা আজ কেউ ক্লাস করেনি, তারা রেস্ট নেবে। আমি আর পলি ক্লাস করছি। এমন সময় স্যার এসে একজন নতুন স্টুডেন্টের সাথে আমাদের পরিচয় করে দিতে নিয়ে আসে। মেয়েটা দেখতে অনেক স্টাইলিস্ট, দেখতে গরিব বলে ভুলও মনে হবে না। তাহলে উনি ক্লাস ডিতে কেন? আমার জানা মতে গরিব স্কলারশিপ ছেলেমেয়েরা এই ক্লাসে আসে, কিন্তু একে তো আমার এসব কিছুই মনে হচ্ছে না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, এতে আমি আরও অবাক। আমি তো হাসার কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমি কি জোকার নাকি? না মিস্টার বিন, আমাকে দেখে হাসার কোনো কারণই তো দেখতে পাচ্ছি না। দোস্ত, আমাকে দেখে কি অদ্ভুত লাগছে? কেন? তোকে তো ঠিকই লাগছে। তাহলে ওই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে হাসছে কেন? ঠিকই তো, এই মেয়ে তোকে দেখে হাসছে কেন? তুই কি ওকে চিনিস? আমি যাকে চিনি তুইও তো তাকেই চিনিস। তাও তো ঠিক। দেখি কে উনি। হ্যালো, আমি ইশারা খান, আপনাদের নতুন ক্লাসমেট। আশা করি আপনাদের সাথে ভালো জমবে আমার। ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লে প্লিজ হেল্প করবেন। আমি নতুন তো তাই। ধন্যবাদ সবাইকে। ইশারার খেয়াল রেখো তোমরা। ইশারা, তুমি গিয়ে বসো। স্যার, আমি খুশির সাথে বসতে চাই। এ খুশি, এ দেখি তোর নামও জানে। তাই তো দেখছি, ইশারা খান, খান পরিবারের সদস্য। উনি কি সেই বেবি যার কারণে আমার মা বাবাকে ঈশানী আলাদা করেছে? কিন্তু ও আমাকে চিনে কি করে? আমার সম্পর্কে তো উনি জানে না, তাহলে আমার সাথে এইভাবে? ঠিক আছে খুশি, ওর খেয়াল রেখো। জি প্রফেসর। মেয়েটা হাসতে হাসতে আমার পাশে এসে বসলো। এত চিন্তা করো না খুশি, আমি নিজের পরিচয় দিব। আগে ক্লাসটা শেষ করতে দাও, পরে ক্যাফেতে গিয়ে কথা বলা যাবে। আমি আর পলি অবাক। পলি মেসেজ দিয়ে মিহিকে ক্যাফেতে আসতে বলল, আর রায়ান, সাহিল ভাইয়া এবং সুহানাকেও ক্লাস শেষ করে আমরা ক্যাফেতে বসে আছি। আমি আর ইশারা সামনাসামনি। ইশারা কফিতে চুমুক দিচ্ছে। কি হলো খুশি, কফি খাও? শুনেছি এই কলেজের কফি খেতে নাকি অনেক ভালো, কিন্তু সত্যি বলতে আমার ততটাও ভালো লাগলো না। তোমার খুশি? তুমি কি করে আমার নাম জানো? আমি তো তোমাকে চিনি না। রায়ান, সাহিল, সুহান আর মিহি দৌড়ে আসলো। রায়ান হাঁপিয়ে, খুশি, ও কি বলছে? ও যা বলছে একদম বিশ্বাস করবে না। ওর আর আমার মধ্যে কিচ্ছু নাই। ওর কোনোদিন ছিল না, আর হবেও না। তুমি ওর কোনো কথা গান দিবা না। সুহান, সাহিল, মিহি, কিছু বল তোরা। হ্যাঁ খুশি, তুই ওর কথা কিছু বিশ্বাস করিস না। মিহি, সুহান আর সাহিল একসাথে অনেক কথা বলছে, কিন্তু ওর মাথায় কিছুই ঢুকছে না। ও জঙ্গি গোষ্ঠী, আমি ওকে কিছুই বলিনি এখনো। নিজের পায়ে তোরা নিজেই কোড়াল মারছিস। সত্যি সারা তোমাকে কিছু বলেনি? আমি মাথা নেড়ে না বললাম। রায়ান, সাহিল, সোহান আর মিহি যেন হাফ ছেড়ে বাঁচল। পরেই নিশ্চিত হয়ে আমাদের পাশে বসলো। সুহান ইশারার মাথায় থাপ্পড় মারে। তুই সবসময় এমন হার্ট অ্যাটাক দিস কেন বলতো? তোদের যে আমি এখনো মেরে ফেলিনি, এইটি তোদের দাদার ভাগ্য। কিন্তু ইরু, তুই এত তাড়াতাড়ি কি করে? আমার বেবিকে আমি খুব মিস করছি তো তাই। ইশারা রায়ানের দিকে তাকিয়ে ইঙ্গিত করে। আমি রেগে যাই। তা দেখে রায়ান, ইরু মায়ের খাবি কিন্তু কোনো গন্ডগোল লাগালে। সরি খুশি, আমি তোমাকে অফিসিয়ালি আমার পরিচয় দিই। আমি ইশারা খান, সবাই আমাকে ইরু বলে ডাকে। ঈশানী খান আর জোহান খানের মেয়ে, সোহানের ছোট বোন, মিহির ননদিনী, আর রায়ানের হবু বউ। আমি আর পলি ছাড়া বাকি সবাই জোরে চিৎকার করে। আচ্ছা, আমাকে ছেড়ে চলে আসার সময় তোদের আমার কথা মনে ছিল না? এখন ইরু, তুই জানিস ওই রিনা আমাকে জ্বালিয়ে মারছে। আমি কি সুন্দর ফরেনে আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম, সেখান থেকে জোর করে আমাকে আনছে, আর তোরা একটাও আমাকে সাহায্য করিস নাই। তোর রিনা খান মাকে তুই কিছু বলতে পারিস না? আমাদের বলিস। ও, তুইও আছিস? তার মানে সব শয়তান একসাথেই ছিলি। এই শোন, আমার মার সাথে পেরে উঠতে পারলে আগেই পেরে উঠতাম। আমার একটা কথা মনে শোনেন না, আমি কিছু বললে আমাকে হুমকি দেয়, আমার জীবন তছনছ করে দিবে। তার কথা না শুনলে আমি বাবাকেও মার ব্যাপারে কিছু বলতে পারি না। এই কারণে এখন আবার এই নতুন নাটক শুরু করেছে। আমি আর রায়ান ভাই বোনের মতো মানুষ হয়েছি। তাছাড়া আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। বিদেশে গিয়ে ওর সাথে আমার দেখা হয়েছে, ও বাংলাদেশি। কিন্তু এই ব্যাপারে মা জানলে আওয়াসানকে মেরেই ফেলবে।
আর এই বিয়েতে মানা করলে আমার কপালে যে কত খারাপ কিছু আছে তা আমি বলে বোঝাতে পারবো না। এখন তোরা কিছু কর, আমি আর মার হাতের পুতুল হয়ে থাকতে পারবো না। ঠিক, ইরু তো মানা করলে ঈশানী যদি আহসানকে মেরে দেয় আর ওর জীবন নষ্ট করে দেয়। ইরু না করতে পারবে না, কিন্তু আমি তো পারবো। ধন্যবাদ রায়ান। আর তুই তো আমার বোনের মতোই। ওই বোনের মতো কি রে? আমি তোর বোনই। বুঝছি। আমি কিছুই বুঝতে পারছি না, তাই রায়ানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমার আর ইরু বিয়ে দিতে চায় আমার বাবা আর ঈশানী, যাতে বাবার ব্যবসাতে উন্নতি হয় আর ঈশানী চৌধুরী গ্রুপের উপর অধিকার খাটাতে পারে। কিন্তু আমরা কেউই এই বিয়েটা করতে চাই না, কিন্তু আমাদের মা বাবা এটা মানবে না। তারা নিজেদের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করতে চায়, কিন্তু আমরা তাদের পুতুল হয়ে বাঁচতে চাই না। তাই ইরু বিয়ে থেকে বাঁচতে বিদেশে লেখাপড়া করতে চলে যায়, যাতে এতে আমাদের হাতে কিছু সময় থাকে, যাতে আমরা বিয়েটা কী করে আটকাতে পারি তা ভাবতে পারি। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আমার মা মানে আমাদের জীবনের রিনা খান, উনি কীভাবে যেন জেনে গেছে যে তোমরা একে অপরকে ভালোবাসো, তাই উনি আমাকে হুমকি দিয়ে এখানে নিয়ে এসেছেন যাতে আমি তোমাদের সম্পর্ক খারাপ করতে পারি। কিন্তু বিশ্বাস করো, আমি আমার মার মতো না, আমি তোমাদের সম্পর্ক খারাপ করতে চাই না। তাই তোদেরকেও বলছি, তোরা যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা কর। জোহান আঙ্কেলকে বলতে পারিস তো? না, জোহান খানকে বলে লাভ নেই। ওনাকে ঈশানী খান বলে দিয়েছে যে ইরু রায়ানকে ভালোবাসে, তাই উনি যে কোনো মূল্যেই হোক ইরুর সাথে রায়ানের বিয়ে দিবে। আমরা যদি জোহান আঙ্কেলকে বলি যে ইরু রায়ানকে ভালোবাসে না, তাহলে তো আর উনি ইরুর সাথে রায়ান ভাইয়ের বিয়ে দেবে না। তাহলে ইরু বললেই তো হলো। খুশি, তুমি রায়ানের জীবন বাঁচাতে কি করতে পারো? ও আমার ভালোবাসা, ওকে বাঁচাতে আমি সব করতে পারি। যদি তোমাকে বলে তুমি কারো কথা না শুনলে ওরে তোমার ভালোবাসার মানুষকে মেরে ফেলবে, তখন তুমি কি করবে? আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, ওর চোখে ভালোবাসার মানুষকে হারানোর ভয়। আমি ওর কষ্টটা কিছু হলেও বুঝতে পারছি। রায়ানকে হারানোর কথা ভাবলেই আমার হাতে কেঁপে ওঠে। আর ওর তো ভালোবাসার মানুষকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ও তো এখনও ঠিক আছে, মেয়েটার মনে জোর আছে বলতে হবে। আল্লাহ সব সময় যে মেয়েদের মনের জোর বেশি দিয়ে তৈরি করা হয়েছে তা ওকে দেখলেই বোঝা যায়। আর ওই ঈশানী কি করে পারে নিজের মেয়ের ভালোবাসার মানুষকে মেরে ফেলার হুমকি দিতে? সামনে পেলে থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিতাম। আমিও আহসানকে বাঁচাতে সব করতে পারি। আমি চাইলে তোমাদের কিছু না বলে তোমাদের আলাদা করে দিতে পারতাম, কিন্তু তা আমি করিনি, কারণ ভালোবাসা হারানোর ব্যথা আমি একটু হলেও বুঝি। তাই তোদের বলছি, যা করার তাড়াতাড়ি কর। ঈশানী খানার কয়েকদিন পরেই আমাদের এঙ্গেজমেন্ট করিয়ে দিবে। ঠিক আছে, আমি জোহান আঙ্কেলের সাথে কথা বলছি। আর সুহান তোকে বাবা বাড়িতে যেতে বলেছে। কেন? কি এমন দরকার ওনার? গিয়ে দেখ, গেলেই বুঝতে পারবে, আমি জানি না। আচ্ছা, তাহলে আমি আজই যাচ্ছি। আচ্ছা চল তাহলে ক্লাসে যাই। আচ্ছা। আমি চুপ করে বসে আছি। তোরা যা, আমি আর খুশি কিছু কথা বলি। আচ্ছা, তাহলে তোরা কথা বল আর আমিও বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা, তাহলে আমরা যাই। সবাই চলে গেল। খুশি, কি হলো? আমার উপর কি তোমার কোনো ভরসা নেই? আমি তোমার সাথেই থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না, তাই কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো, আই প্রমিস। তুমি ক্লাসে যাও, আমি আসছি, আমার কাজ আছে। ওকে। রায়ান চলে গেল। আমি বসে বসে ভাবছি, আমিও তো ওনার মেয়ে। আজ উনি ইশারার জন্য সব কিছু করতে পারে, আর আমার জন্য কি করতে পারে? আমার জন্য কি করতে পারবে? যদি কোনো দিন উনি জানেন আমি ওনার মেয়ে, উনি কি এমনভাবে আমাকে ভালোবাসবে? কি ভাবছি আমি এগুলো? দূর, আমি তো চাই না উনি আমার অস্তিত্ব সম্পর্কে জানুক। তবুও কেন মনটা ওনার কাছ থেকে বেহায়ার মতো বাবার আদর আর কেয়ার পেতে চায়? আমার মনকে বুঝতে হবে উনি আমার কেউ না, আমি ওনার কেউ না। কিন্তু আমি কি করে পারবো মনকে বোঝাতে? মনে মনে ভাবছি আমি, কিন্তু পরে মুস্কি হেসে, মুভিতে যেমন মেয়েদের লাভ স্টোরি ভিলেন থাকে তাদের বাবারা, তেমনি আমার লাভ স্টোরিতে তুমি ভিলেন বাবা। কি অদ্ভুত যোগসূত্র, তাই না বাবা? আমি তোমাকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো তো, নাকি বাবার আদরের লোভে পড়ে আমি আমার অভিমান ভুলে যাব? ম্যানেজার সাহেব, আপনাকে যা যা আনতে বলেছিলাম আর যা যা খুঁজে বের করার কথা বলেছিলাম, বের করেছেন?
জি স্যার, আপনার কথা মতো সব ঠিকঠাক। আর আপনারই কথাই ঠিক, চৌধুরী গ্রুপের 50%-এর মালিক আপনি আর 50% সুহানা চৌধুরী। কিন্তু উনি তো মারা গেছে, তাই 20 বছর পর ওনার সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। আর 20 বছর হতে আর 1 বছর বাকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। রায়ান মনে মনে ভাবছে, দাদু সুহানি ফুপির মৃত্যুর পর অনেক ভেঙে যায়। উনি ফুপিকে ত্যায্য করার পরে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। সুহানি ফুপির মৃত্যুর খবর পাওয়া যায়, এতে উনি খুব কষ্ট পান। পরেও জানতে পারে যে এই সব ঈশানী আর ওর বাবার মানে রায়ানের ষড়যন্ত্র, কারণ উনি সুহানিকে খুব পছন্দ করে। ওদের ভয় ছিল যে উনি সুহানিকে সম্পত্তি দিয়ে দেবে, কারণ সুহানির বাবা তার বড় ছেলেকে কখনো পছন্দ করতো না, কারণ সে টাকার জন্য অনেক নিচে নেমে যেতে পারে। কিন্তু যখনই উনি এসব জানতে পারে, তখন উনি নিজের সব সম্পত্তি অর্ধেক রায়ান আর সুহানির নামে লিখে দিয়ে দেন। এতে মিহির বাবার কোনো আপত্তি না থাকলেও রায়ানের বাবার প্রচণ্ড ক্ষেপে যান, কারণ আর উনি অনেক কথা শোনান আর অনেক খারাপ ব্যবহারও করেন। দাদু এটা না নিতে পেরে স্ট্রোক করে আর তার শরীর প্যারালাইজড হয়ে পড়ে। সবাই জানে অরূপ চৌধুরী সুহানির বাবা এবং রায়ানের দাদু বিদেশে আছে ব্যবসার কাছে, কিন্তু উনাকে ইমরান চৌধুরী আটকে রেখেছে। কিন্তু এই ব্যাপার কেউ জানে না, কারণ উনি যখন স্ট্রোক করে তখন সেখানে শুধু ঈশানী আর ইমরান উপস্থিত ছিল। ওরাই ডাক্তারিনী শুধু ওনাকে জীবিত রেখেছে একটা লাশের মতো। মাঝে মাঝে মাহিন অর্থাৎ মিহির বাবা অনেক বাবার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কিন্তু উনি এটা ধারণা করে ফেলেছিল যে এতে তার বড় ভাই আর তারই বোনের হাত আছে, কিন্তু কিছু করার সাহস ছিল না তার। এই খবর যদি বের হয় তাহলে তাদের ব্যবসা আর তার নিজের রাজনৈতিক কেরিয়ার দুটোই নষ্ট হয়ে যাবে। তাই উনি আর এই বিষয়ে জানার চেষ্টা করেনি। কিন্তু যখন রায়ান ব্যবসার সঙ্গে যুক্ত হয় তখন ইমরান অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু রায়ানের নামে সম্পত্তির অর্ধেক, তাই উনি আর কিচ্ছু করতে পারেনি। তবে এসব রায়ানকে জানায় ওর চাচু। উনি চুপি চুপি রায়ানকে ব্যবসায় জয়েন করার কথা বলে আর এসব ইনফরমেশন দেয়, যার ভিত্তিতে তদন্ত করে রায়ান নিজের বাবার কারসাজি জানতে পারে। এখন ওর একটাই লক্ষ্য, ওর দাদুকে সবার সামনে আনতে হবে, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। আমাকে ডেকেছেন? এইভাবে কেউ বাবার সাথে কথা বলে? দেখুন, আমি চাই না অতীতকে টেনে আনতে। কেন ডেকেছেন তা বলেন। আমি তোর বাবা, কেউ বাবার সাথে এইভাবে কথা বলে? কি করব বলেন, আমাকে তো আর কেউ এসব শেখায় নাই। তুই সবসময় তো আমার কাছ থেকে দূরে থাকতি, কি করে তোর আর আমার মধ্যে দূরত্ব কমাবো? দূরত্ব তো আপনি তৈরি করেছেন, আমি না। আমাদের সম্পর্কটাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? না, আই এম নট ক্লোজ টু ইউ। জুহা নিরাশার শ্বাস ফেলে। তোর আর মিহির সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে শুনলাম। হয়েছে, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে আগলে রাখতে পারি। যে আমাকে ভালোবাসে তাকে আমি সব সময় বিশ্বাস করি। কেউ একজন বলেছিল, সংসার হলো বিশ্বাসের উপর ভিত্তি করে ভালোবাসা দিয়ে তৈরি। জোহানির কথা শুনে চমকে যায়, কারণ এরকম কথা একমাত্র সুহানি বলতো। পরক্ষণে হাসি দিয়ে, তুই একদম তোর মায়ের মতন হয়েছিস। সুহাও ঠিক এইরকম কথা বলতো। ও, তো আপনার মনে আছে আমার মা কি করে কথা বলতো? আমি তো ভেবেছিলাম আপনি ওনাকে একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সুহান, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। তুই কি জানিস সুহা আমার জীবনে কি ছিল? আমি কিছুই জানি না, তবে এটাই বলবো উনি আপনার প্রিয়জন না, প্রয়োজন ছিল। যখন ওনার প্রয়োজন আপনার কাছে ফুরিয়ে গেছে তখন আপনি মাকে জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন। আর আমি আপনার কারণে মাহারা, আর আপনি আমাদের সম্পর্কের কথা বলছেন, ওইটা কখনো ঠিক হবে না। জোহান সুহানিকে থাপ্পড় মেরে, তুই কি জানিস ও আমার প্রয়োজন ছিল না, ছিল প্রিয়জন। তোরা সবাই নিজের মত প্রকাশ করেছিস তোদের মতো, আমাকে সুহানির খুনি বানিয়েছিস, কিন্তু তুই এটা কখনো বলতে পারবি না ও আমার প্রয়োজন ছিল। সোহান কিছু না বলে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে, অতীত পিছু ছাড়ে না মিস্টার খান। সোহান বসে পড়ে। আমি জানি অতীত আমার পিছু কখনো ছাড়বে না। সুহানের মৃত্যুর পেছনে আমি কোনো না কোনোভাবে দায়ী। অতীত। জোহান ঈশানীর চলে যাওয়া সত্যিটা জেনে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি ও সুহার উপর রাগ করে হয়েছিল। ও ভেবেছিল সুহা সত্যি এসব করেছে, এজন্যই জোহান অনেকদিন সুহানির সাথে কথা বলেনি। কিন্তু পরেও বুঝতে পারে যদিও সুহা এই কাজটা করেও থাকে, তবেও জোহান কিছু করতে পারবে না, কারণ কোথাও না কোথাও জোহান সুহানিকে ভালোবেসে ফেলেছে, যা তো বছর পর ও উপলব্ধি করতে পারে। তাই ঈশানী, যা হয়েছে হোক, এখন আমি আর সুহা বিবাহিত।
আর আমাদের একটা সন্তানও আছে। সুহা যা করেছে তা কোনোদিন ক্ষমা করা যাবে না, কিন্তু আমি এখন ওকে ভালোবেসে ফেলেছি, তাই আমি চাই আবার ওর সাথে নতুন করে জীবন শুরু করতে। এমনিতেও আমি ওর ওপর বছরের পর বছর অনেক অত্যাচার করেছি, কিন্তু ও মুখ ফুটে কিছুই বলেনি। ওর শাস্তিও পেয়ে গেছে, তাই ওকে আর আমি কষ্ট দিতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করো। আমি তো তোমায় ভালোবাসি জোহান, তার কি হবে? ভালোবাসো? ভালোবাসলে আমাকে ছেড়ে চলে যেতে পারতে? তুমি একটা বারও আমার কথা ভেবেছিলে? তাই বছরের পর বছর তুমি আমাকে ছেড়ে থাকতে পারতে না। আর যাই হোক, এটা অন্তত বলো না যে তুমি আমাকে ভালোবাসো, কারণ আমরা একসময় একে অপরকে ভালোবাসলেও এখন আমরা একে অপরকে ভালোবাসি না। আমি জানি আমি একমাত্র সুহানীকে ভালোবাসি। ও খারাপ হোক বা ভালো, ওই আমার স্ত্রী ছিল আর ওই আমার স্ত্রী থাকবে। জোহান বলে সেখান থেকে চলে আসে। ওই দিন যদি ঈশানীর থেকে আমি সুহার কাছে গিয়ে আমার মনের কথা বলতাম, তাহলে আজ হয়তো আমার সুহা বেঁচে থাকতো আর আমার পরিবার অনেক খুশি থাকতো। কিন্তু না, আমি দেরি করে ফেলি। আর পরের দিনই সুহানী। ভাবতেই চোখে পানি চলে আসলো জোহানের। দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতে লাগলো জোহান, আর মুখে শুধু একটাই নাম, সুহানী প্লিজ চলে আসো, প্লিজ সুহা ফিরে আসো। আমি তোমাকে খুব ভালোবাসি সুহা। সবাই আমাকে তোমার খুনি ভাবে, তুমিও কি তাই ভাবো সুহা? আমাকে ক্ষমা করে দাও সুহা, প্লিজ ফিরে আসো। আমি কি করে বলি আমার মনের কি অবস্থা তোমাকে ছাড়া? এদিকে সুহান বাহিরে বেরিয়ে আসার সময় দেখতে পেল কেয়ারটেকার স্টোর রুম থেকে পুরনো জিনিস বের করছে। কি করছো কাকা? আরে ছোট বাবা, দেখো না বাবা, কি ময়লা জিনিস বছরের পর বছর ধরে রাইখা দিছে, তাই এইগুলা পরিষ্কার করতাছি। সামনে তো মামনির বিয়ে, তাই ভাবলাম করেই ফেলি। আচ্ছা কাকা, করেন, আমি যাই। বাবা, এইটার ভিতরে পুরান মায়ের কিছু জিনিসপত্র আছে, আপনি কি নিবেন? মায়ের জিনিস? আচ্ছা দাও। সুহান জিনিসপত্র নিয়ে বাইরে আসবে এমন সময় রায়ান, তুই এখানে? ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব আমার কথা বলা উচিত জোহান আঙ্কেলের সাথে। যা যা, মিস্টার জল্লাদ খান বাসাতেই আছে। সোহান এইভাবে বলে না। ওকে যা। পরে আমি জোহান আঙ্কেলের সাথে দেখা করতে চাই। জোহান আঙ্কেল? কে? আরে রায়ান জি, তুমি এসো। সুহা তো মাত্রই বের হয়ে গেল। জোহান আঙ্কেলের চোখ মুখ ফোলা, নিশ্চয়ই কান্না করেছে, কিন্তু কেন? সোহান মনে হয় কিছু বলেছে। আমি ওর সাথে না, আমি শুধু আপনার সাথে কথা বলতে এসেছি। আমার সাথে কিসের কথা? আমি এই বিয়েটা কিছুতেই করব না। কেন? আমি অন্য একজনকে ভালোবাসি। তুমি কি জানো ইশারা তোমাকে ভালোবাসে? আমি জানি, কিন্তু আমি ইশারাকে ভালোবাসি না, আর ইশারাও আমাকে। আমি যদি এখন আঙ্কেলকে ইশারার কথা বলি, তাহলে উনি এটা নিশ্চিত ইশারাকে জিজ্ঞেস করবে, আর ইশারাকে জিজ্ঞেস করলে ঈশানী যদি হাসানকে কিছু করে, না করবে না, আমরা আছি তো। আমি বরং ওনাকে সত্যিটাই বলি। কি হলো বলো? ইশারা কি? ইরু আমাকে ভালোবাসে না, ও অন্য আরেকজনকে ভালোবাসে। কি? তুমি শিওর? ঈশানী তো তোমাকে বলেছে ইরু নাকি তোমাকে ভালোবাসে, আর ওকে জিজ্ঞাসা করার পর ও তো হ্যাঁ বলল। আপনি আবার ওকে জিজ্ঞেস করে নিয়েন। আচ্ছা, আমি এবার ওকে জিজ্ঞাসা করে নিব। তাহলে আমি আসি। কেন এসেছো? কিছু খেয়ে যাবে, তারপর না হয় যাও। না আঙ্কেল, আজ না, অন্যদিন। কিন্তু কাকে ভালোবাসে বললে না তো? আঙ্কেল, সুহানি ফুপির কপি বলতে পারেন। জোহান অবাক হয়ে, সুহার কপি? একদিন আমার সাথে পরিচয় করিয়ে দিও। দিব আঙ্কেল, সবচেয়ে বেশি খুশি আপনি হবেন ওকে দেখে। তাই নাকি? তাহলে তো অনেক ভালো কথা, তাড়াতাড়ি দেখা করিয়ে দিও। রায়ান মুচকি হেসে বেরিয়ে গেল। হোস্টেলে গিয়ে সবাইকে ক্যাফেতে ডাক দিল। সবাই ক্যাফেতে বসে আছে, কিন্তু সুহান আসেনি। ও রায়ানকে ওর প্রাইভেট বাড়িতে আসতে বলেছে কি নাকি জরুরি কথা আছে, তাই রায়ান ক্যাফেতে কাজ সেরে রায়ান সুহানের কাছে যাবে। কি হলো, তুই বাবার সাথে কথা বলেছিস? এখন তুই স্বীকার করে নে, তাহলে উনি আর কিচ্ছু করবে না। তুই শিওর তো, নাকি আবার? আমি 100% শিওর। তুই যা। ওকে, তুই যা বল। আচ্ছা। পরে ইশারা চলে গেল। আমি বসে বসে ভাবছি, যা দেখতে সহজ মনে হচ্ছে তা কি আদৌ সম্ভব? ঈশানী খান কি এতটাই কাঁচা খেলোয়াড়? উনি নিশ্চয়ই কিছু করবে, কিন্তু এটা তো শুধুই আমার মনে হচ্ছে। কিন্তু রায়ান বা সবার কি এক কথা মনে হচ্ছে না? আমি গিয়ে দেখি সোহান কেন ওর বাড়িতে ডেকেছে। আচ্ছা যা ভাই। দাঁড়া, আমিও যাই। আচ্ছা আয়, আর তোমরা থাকো। বলে ওরা চলে গেল সুহানের বাড়িতে। কি হলো সোহান, এত জরুরি ভিত্তিতে ডাকলি? কিছু হয়েছে? এটা পড়। আমি ওর কাছ থেকে কাগজটা নিয়ে, এটা তো? এটা ঈশানী খানের প্রেগন্যান্সি রিপোর্ট।
আজ মাল জিনিসপত্র আনার সময় এটিও তার সাথে চলে আসে। কিন্তু এটাতে এমন কি আছে? সাহিল কাগজটা রায়ানের হাতে নিয়ে, প্রেগনেন্সি রিপোর্টে 3 মাস লেখা। কিন্তু তখন মাত্র 2 মাস আগেই ঈশানী ফিরে এসেছিল। তার মানে ইরু জোহান আঙ্কেলের মেয়ে না? হতে পারে, কিন্তু আঙ্কেল কি এটা জানে না? উনি জানবে না, এটা অসম্ভব। হতে পারে উনি জানেন, কিন্তু লুকিয়ে কেন রেখেছে? ওনাদের অতীত আমরা যত সহজ ভাবছি তত সহজ না। অনেক রহস্য আছে ওনাদের জীবনে। সবাই নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে আমাদের কাছ থেকে। কিন্তু ইরু যদি জোহান খানের মেয়ে না হয় তবে কার মেয়ে হবে সে? এর মধ্যেই রায়ানের ফোনটা বেজে উঠল। কি? এটা কি করে সম্ভব? কি হয়েছে রায়ান? দোস্ত, অনেক বড় সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি চল। রায়ান, সুহান আর সাহিল খান মেনশনে। ইরু ইশারা রুম থেকে বের হয়ে তখনই রায়ান ওকে ধরে। এইসব কি ইরু? তোকে তো বলেছিলাম আঙ্কেলকে সব বলে দে, কিন্তু তুই এসব কি করছিস? পরশু আমাদের এনগেজমেন্ট, তুই তো আমাকে ভালোবাসিস না, আর আমিও তোকে ভালোবাসি না, তাহলে তুই কেন এই বিয়েটা করছিস? রায়ান ঈশানীর সামনে এসে, আমি বিয়েটা করবো রায়ান, এটাই তোর আর আমার ভাগ্য। যত তাড়াতাড়ি সম্ভব তুইও এটা মেনে নে। ইরু কি ভেবেছো এত তাড়াতাড়ি তোমাদের জয় হবে? এই বিয়েটা তো তোমাকে করতেই হবে। আপনি খুব ভালো চাল চেলেছেন, কিন্তু আফসোস ভুল মানুষের সাথে লেগেছেন। আমি জোহান খান না যে আপনার কথা বিশ্বাস করব, মনে রাখবেন। সুহান? রায়ান চলো, ওই বদ মহিলার সাথে তর্ক করে লাভ নেই। সুহান? এই একদম চুপ, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, তোর পতন সামনেই। সুহান, এইভাবে কেউ মার সাথে কথা বলে? জোহান পাশ থেকেই বলল, উনি আমার কেউ না, আমার মা একজন, আর শেষ সুহানি। আর আমি তো আপনার মতো জঘন্য মানুষ না যে একজনকে ভুলে আরেকজনকে নিয়ে বাঁচব। স্ত্রী হাজারটা পাওয়া যায়, মা একজনই হয়, আর আমারও মাও একজনই। আপনি এসব ঠিক করছেন না। আমি বা ইরু কেউই কাউকে ভালোবাসে না। আপনি অযথা আমাদের বিয়ে করার জন্য জোর করছেন। আমি ইরুকে জিজ্ঞাসা করেছি, ও বলেছে তুমি নাকি ওকে জোর করেছো ওইসব বলার জন্য, কারণ তুমি নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসো। কিন্তু যেহেতু তোমাকে ইরু ভালোবাসে, তাই তোমাকে ইরুকেই বিয়ে করতে হবে। আর এই বিয়েটা দেওয়ার জন্য আমার যা যা করতে হয় আমি তাই করব। আপনি জানেন এই ঈশানী, এই মহিলা ইরুকে ধমকি দিয়েছে এই বিয়েটা করতে, যাতে আমার সাথে বিয়ে হলে চৌধুরী গ্রুপের উপর অধিকার খাটাতে পারবে।